সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি সুকান্ত মিস্ত্রি, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, নলদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। আজকের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় থেকে আমরা অংশবিশেষ সম্পর্কে আলোচনা করব, ব্যাখ্যা করব এবং এগুলো ব্যাখ্যা করতে সমর্থ হব। প্রথমত আমরা কয়েকটা ছবি দেখি। নিচের ছবিগুলি কিসের বলতে পারি? ছবিগুলো দেখে ভালো করে আমরা যদি খেয়াল করি, অবশ্যই ছবিগুলো দেখতে পাচ্ছি। তো ওর বাড়ি যে আসবাবপত্র বা এখানে দেখা যাচ্ছে কিছু টুলস, যেগুলো বালতি, মগ বা এই জাতীয়। ডানের উপরে দেখা যাচ্ছে ছবি, আবার নিচে দেখা যাচ্ছে এখানে গাড়ির ছবি আছে, চেয়ার আছে, টুল আছে। তো সার্বিক এই বিষয়গুলো, যে নিচের ছবিগুলো কিসের, এটা কি আমরা বলতে পারবো? অবশ্যই প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা বলতে পারবে এটা কিসের তৈরি। আসবাবপত্রগুলো কী দিয়ে তৈরি বলতে পারো? আসবাবপত্রগুলি আমরা বলি প্লাস্টিক, পলিমার বা প্লাস্টিকের তৈরি। এগুলো আমরা প্রত্যেকে জানি বা চিনি। তো আরও কিছু টুলস আমরা যদি দেখি, এখানে টেবিল দেখা যাচ্ছে, তো কাঠ দেখা যাচ্ছে, তো এই ছবিগুলো ছিপি দেখা যাচ্ছে, এই ড্রয়ার দেখা যাচ্ছে কিছু। তো এগুলো যদি আমরা দেখি, তাহলে সবগুলো দেখে আমরা কি আসবাবপত্র তৈরির উপাদানের নাম বলতে পারবো? তো পলিইউরেথেন প্লাস্টিক। তো আজকের পাঠের বিষয় তাহলে আমাদের প্লাস্টিক। তো আমরা আরও কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করবো শিক্ষার্থীবৃন্দ। তো নিচের চিত্র দুটি দ্বারা কি নির্দেশ করা হচ্ছে? এটা পলিমার। তো পলিমারটা কি আমরা মূলত কি জানি, এটা ব্যাখ্যা করতে পারি। পলিমার হলো অসংখ্য মনোমারের সমন্বয়ে একটি বৃহৎ আকৃতির অণু। এটা হচ্ছে পলিমার অণু, আর এই প্রক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা এই অংশটা দেখলাম, এটা হচ্ছে পলিমার কি দ্বারা গঠিত। তো পলিমারের আবার বিভিন্ন অংশে ভাগ করা হয়। তো আমরা যেসবগুলো অংশগুলো নিয়ে আমরা আলোচনা করছি, একটু খেয়াল করব। একই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার অণু গঠন করে। অর্থাৎ কি বললাম, এক জাতীয় পদার্থ হতে হবে এবং সেটা অসংখ্য অণু থাকতে হবে। এই অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহদাকার একটা অণু গঠন করে, সেটা হচ্ছে পলিমার অণু। পলিমার কত প্রকার? তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পলিমার দুই প্রকার, একটি হচ্ছে প্রাকৃতিক আর একটা কৃত্রিম। প্রাকৃতিক পলিমারের ক্ষেত্রে আমরা তুলা ব্যবহার করে থাকি, আর কৃত্রিমের ক্ষেত্রে লাইলনের সুতাগুলো আমরা ব্যবহার করে থাকি। তো প্রাকৃতিক পলিমারের শ্রেণী বিভাগে আমরা আসবো। প্রাকৃতিক পলিমারকে আবার তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা সিল্ক, হালকা আমরা সিল্কের কাপড় বা সিল্কের সুতা বলে থাকি। আর একটা রাবার, সুতা আর স্টার্চ। প্রাকৃতিক পলিমার এই চারটি অংশ দেখানো হলো এখানে: সিল্ক, রাবার, সুতা, স্টার্চ। কৃত্রিম পলিমার, যেটা প্রকৃতিতে পাওয়া যায় না, অর্থাৎ গবেষণাগারে প্রস্তুত করা যেতে পারে। তো
ল্যাবরেটরিতে প্রস্তুত করা যেতে পারে, কলকারখানাতে প্রস্তুত করা যেতে পারে। তো এরকম কৃত্রিম পলিমারের ক্ষেত্রে আমরা দেখব, এই যে আমরা কলম দেখতে পাচ্ছি, ডান পাশে দেখতে পাচ্ছি তেলের পট আছে, এখানে মোবিলের পট আছে, আরও অনেকগুলো পট আছে। বাম পাশে নিচে চেয়ার দেখতে পাচ্ছি, ডান পাশেও কিছু রঙের পাত্র দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে প্লাস্টিক, কৃত্রিম পলিমার বা প্লাস্টিক। গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে প্লাস্টিকস অর্থ গলানো সম্ভব। একাধিক বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত করে প্লাস্টিক তৈরি করে, এটাও একটা পলিমার। তো প্লাস্টিক কিভাবে তৈরি করা হয়, তো আমরা দেখছি এখানে বিভিন্ন সামগ্রী আছে ফেলানো, অর্থাৎ সাধারণত দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন। তো দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিনের ক্ষেত্রে কি আমরা যেমন ইথিনের কথা বলতে পারি, প্রোপিন। এরূপ দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন, অ্যালডিহাইড, অ্যামিন, জৈব অ্যাসিডের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক তৈরি করা হয়। তো এটা সম্ভবত 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1200 অ্যাটমসফিয়ার বায়ুচাপের সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিনের পলিথিন প্রস্তুত করা হয়। তাহলে পলিথিনটা কীভাবে প্রস্তুত করা হচ্ছে সে বিষয়ে এখানে বলা হচ্ছে, এবং এখানে মনোমার হিসেবে কাজ করছে অসংখ্য ইথিলিন অণু, অর্থাৎ অসংখ্য ইথিলিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহদাকার একটি পলিমার অণু, সেটা পলিথিন প্রস্তুত করে। আমরা প্লাস্টিক তৈরির রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যদি খেয়াল করি, প্রথমে পলিথিন প্রস্তুতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে ইথিনের সংকেত দেওয়া আছে। ইথিন এটা অ্যালকিন গ্রুপের সদস্য। অ্যালকিন গ্রুপের সদস্য এক্ষেত্রে তাদের সাধারণ সংকেত CnH2n। তো সি এর মান যদি 2 হয় তাহলে C2H 2 2 4 অর্থাৎ C2H4। তো এখানে সেটিকে দেখানো হয়েছে। তো অর্থাৎ এখানে কার্বন, বাম পাশে কার্বন আছে 2টি, হাইড্রোজেন 4টি, ডান পাশে এটি পলিমারকরণ বিক্রিয়ায় শেষে পলিথিন প্রস্তুত করছে। দ্বিতীয়টি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিপ্রোপিন প্রস্তুতি, অর্থাৎ পলিপ্রোপিনে অসংখ্য প্রোপিন যুক্ত হয়েছে, যেখানে কার্বনের সংখ্যা 3টি, তাহলে 3 2 6, হাইড্রোজেন সংখ্যা 6টি। এখানে আমরা অবশ্যই ছবির মাধ্যমে কার্বনের 3টি কার্বন এবং হাইড্রোজেন 6টি দেখতে পাচ্ছি। এখানে পলিমারাইজেশন অর্থাৎ পলিমারকরণ প্রক্রিয়ায় ডান পাশে পলিপ্রোপিন প্রস্তুত হয়, যার সংকেত আমরা দেখতে পাচ্ছি। তো এটি প্লাস্টিক তৈরির রাসায়নিক বিক্রিয়া। যে প্লাস্টিক দুটি তৈরির রাসায়নিক বিক্রিয়া দেখালাম, এটা হলো পলিথিন, অপরটি পলিপ্রোপিন। তো আমরা একটা ভিডিও খেয়াল করব, ভিডিওটা দেখে আমরা একটু খেয়াল করি। হাউ টু প্লাস্টিক ইজ মেড, প্লাস্টিক কীভাবে তৈরি হয়েছে। ক্রুড অয়েল, তারপরে ফুয়েল অয়েল, আর এগুলোর সমন্বয়ে আমরা এখানে ভালো করে ছবিটা খেয়াল করব এবং এখানে দাঁড় করলাম। আমরা দেখতে পাচ্ছি কিসের সাহায্যে, ফুয়েল অয়েল আছে, ডাইজেল আছে, গ্যাসোলিন আছে, তার পেট্রোলিয়াম গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস আছে, অ্যান্ড অলিফ্যান্স আছে, টলুমিন আছে, বেঞ্জিন আছে, বোটাডিন। তো এই প্রক্রিয়ায় এইটা
তো আমরা ভিডিওটা দেখবো একটু ভালো করে। এর স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হলো কীভাবে প্রস্তুত হচ্ছে পলিথিন অর্থাৎ পলিমার। পলিথিন তো তাহলে আমাদের কাজ যদি এটা থাকে প্লাস্টিক তৈরির সমীকরণ লেখো, তো অবশ্যই প্লাস্টিক তৈরির সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি পলিথিন পলিপ্রোপিনের বিক্রিয়া। প্লাস্টিকের প্রকারভেদ। প্লাস্টিক আবার দুই ধরনের হতে পারে, একটি থার্মোপ্লাস্টিক, অপরটি থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক, অপরটি থার্মোসেটিং প্লাস্টিক। তো থার্মোপ্লাস্টিক এর ভিতরে কোনগুলো অন্তর্ভুক্ত খেয়াল করব। পিভিসি পাইপ, পলিথিন, নাইলন রশি, পানির পাম্প, এগুলো থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিকের আরও কিছু উপাদান আছে, ননস্টিক পাত্র, কাভার সিট, সুতা, গাড়ির পার্টস। আবার আমরা একটু দেখে আসি প্লাস্টিকের প্রকারভেদের ক্ষেত্রে। প্লাস্টিকের থার্মোপ্লাস্টিকের যে অংশসমূহ আছে, পিভিসি, পলিথিন, নাইলন, পানির পাম্প, আচ্ছা, নন স্টিক পাত্র, কাভার সিট, সুতা, গাড়ির পার্টস। এবার থার্মোসেটিং প্লাস্টিকের আমরা ক্ষেত্রে দেখব যে ফাইবার গ্লাস, ইপক্সি গ্লু, কৃত্রিম রেজিন, এগুলো থার্মোসেটিং প্লাস্টিক। তাহলে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আনাচে কানাচে যত্রতত্র প্লাস্টিক ফেলতে দেখি। তো প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, কী ক্ষতি হতে পারে প্লাস্টিকের উপর, এই বিষয় সম্পর্কে আমরা কেউ ধারণা দিতে পারবো? অবশ্যই আমরা প্রত্যেকে কিছু না কিছু ধারণা দিতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো। তো আমরা আসি ছবির মাধ্যমে সেটা দেখতে চাচ্ছি। যে এখানে দেখা যাচ্ছে যে জলাশয়ে যত্রতত্র প্লাস্টিক ফেলানো আছে, এখানে মাটিতে প্লাস্টিক ফেলানো আছে, আবার কিছু প্লাস্টিক এখানে ওড়ানো হচ্ছে। তার মানে কি, এটা আমাদের পরিবেশকে দূষিত করছে। কিভাবে দূষিত করছে? যখন এটি পানিতে থাকছে, অর্থাৎ জলাশয়ে বা নদী নালা খাল বিলে, তখন এটা পানিকে দূষিত করছে। যখন এটি মাটির সাথে থাকছে, তখন এটা তো মাটির সাথে মিশে থাকে না, অর্থাৎ ওই মাটিটাকে অনুর্বর করে ফেলছে। আবার যখন এটিকে পোড়ানো হচ্ছে, তখন কি হয়, এটা যখন পোড়ানো হচ্ছে তখন অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নিঃসরণ হচ্ছে, যা আমাদের বর্তমান গ্লোবাল ওয়ার্মিং বলি বা গ্রিন হাউস ইফেক্ট বলি, তার জন্য প্রচণ্ডভাবে দায়ী। তো এ বাদে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিডিও দেখব। এই ভিডিওর সাহায্যে আমরা বিষয়টাকে স্পষ্টভাবে আরও বুঝতে সমর্থ হব যে এই প্লাস্টিক দ্রব্যাদি কীভাবে কী করা উচিত। বলছি, প্রথমে পড়ানোর ছবি দেখাচ্ছে, এটা পিপুল, অ্যানিমাল অ্যান্ড এনভায়রনমেন্ট সবার জন্য বার্নিং অফ প্লাস্টিক্স রিপিটেড গ্লোবাল ওয়ার্মিং। এটা কি করছে, আমাদের পড়ালে আমাদের পরিবেশে উত্তপ্ত হচ্ছে। তো এটার সাহায্যে যে পরিবেশে যে বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, এটা হলো কার্বন মনোক্সাইড, ডাইঅক্সাইড, যা আমাদের ক্যান্সার, তারপর রেসপিরেটরি ডাইজেস অ্যানিমালস ইন দ্য, এই বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ক্যান্সার, রেসপিরেটরি ডিজিজ, তারপর ailments in the immune system,
reproductive system, hormone products, endocrine gland। তো এইসব ক্ষতিকারক আমাদের জন্য, বিশেষত কার্বন ডাইঅক্সাইড যেটা পড়ানো হচ্ছে, তাই বলা হচ্ছে স্টপ, এটা বন্ধ করতে। এটাকে আমরা কি করতে পারি? রিসাইক্লিং করতে পারি। অর্থাৎ রিসাইক্লিংয়ের মাধ্যমে এটা কি হতে পারে, যে পুড়িয়ে আমরা আবার এটা পুনঃপ্রস্তুত, পুড়িয়ে এটা পরিবেশকে দূষিত না করে এটাকে রিসাইক্লিং করে আমরা আবার ব্যবহারযোগ্য করতে পারি। সেক্ষেত্রে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। তো আমরা অবশ্য বুঝলাম যে আসলে প্লাস্টিক আমাদের যে পানি বলি বা বায়ু বা মাটি সবই জন্য খুবই পরিবেশকে দূষিত করবে। তারপরে কেন এটা আমরা ব্যবহার করি? এটা ব্যবহার করি তার কারণ হচ্ছে এটি সহজলভ্য, সহজে ব্যবহার করা যায়, একাধিকবার ব্যবহার করা যায় এর জন্য। তো এটা আমরা আমাদের ব্যবহার বিধিটা সঠিকভাবে করব, আর সাথে সাথে রিসাইক্লিং, যেখানে রিসাইক্লিং ব্যবস্থা আছে তার জন্য আমরা সংরক্ষণ করে রাখবো এবং সে পদ্ধতিকে কাজে লাগাবো। তো আমরা আরেকটা কাজে দিতে পারি, যে তোমাদের দৈনন্দিন কার্যে ব্যবহার্য প্লাস্টিকগুলোকে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিক হিসেবে শ্রেণীবিভাগ করা। অর্থাৎ আমরা দৈনন্দিন যে প্লাস্টিকগুলো ব্যবহার করি তার একটা তালিকা করব। প্রথমে তালিকা করে এটাকে আমরা যেটা থার্মোপ্লাস্টিক সেটি থার্মোপ্লাস্টিকের অংশে ফেলবো, এবং যেটি থার্মোসেটিং সেটি থার্মোসেটিং প্লাস্টিকের ঘরে লিখব। তাহলে বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। কি বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো, ব্যাখ্যা করতে পারবে এখন। তো সাথে সাথে তোমরা থার্মোপ্লাস্টিকের যে বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে, প্রাকৃতিক পলিমারের নাম উল্লেখ করতে পারবে, থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে। তো আমরা একদম শেষ প্রান্তের দিকে আজকের পাঠের। তো আমাদের একটা বাড়ির কাজ যদি দিয়ে থাকি, যদিও সবগুলো কাজই তোমাদের নিজেদের এখন বাড়িতেই করতে হচ্ছে, কারণ আমরা এখানে একক কাজ বলি বা দলীয় কাজ বলি বা মূল্যায়ন বলি, আসলে এখান থেকে কিছুই এই অংশগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে সবগুলো অংশ আমাদের বাড়ির কাজ হিসেবে গণ্য হবে। তোমার চারিপাশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের তালিকা তৈরি করো। অর্থাৎ আমরা প্রত্যেকে, এখানে যে কমান কথা লিখতে হবে সবাইকে এমন না, আমি আমার পরিবেশ থেকে, আমার বাস্তবিক আমি যেখানে বসবাস করি তার আশেপাশে এই প্লাস্টিক কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস্টিকের কারণে পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা অবশ্যই আমরা তালিকা করে লিপিবদ্ধ করব। তো ধন্যবাদের পূর্বে আমরা আরও কিছু কথা বলতে চাই। সেটি হলো বর্তমান সমসাময়িক যে বিপদের ভিতরে আমরা অবস্থান করছি, সেটি হলো করোনা মহামারীকালীন দুর্যোগ। এই দুর্যোগকালীন সময়ে আমরা ছাত্র শিক্ষকরা সরাসরি শ্রেণীতে থেকে পাঠ গ্রহণ কাজে লিপ্ত হতে পারছি না, অর্থাৎ অংশগ্রহণ করতে পারছি না। এটা ছাত্রছাত্রীদের জন্য যেমন একটা দুঃখের বিষয়, সাথে সাথে আমাদের জন্য শিক্ষকদের জন্য একটা দুঃখের বিষয়। তো আমরা এটাকে আমাদের বৈশ্বিক যে দুর্যোগ, সেজন্য এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমরা নিজেরা সেফ থাকবো, আশেপাশে পরিবেশকে নিরাপদ রাখার জন্য আমরা চেষ্টা করব। আর এর সাথে বর্তমানে আরেকটি রোগ দেখা যাচ্ছে, সেটি হলো ডেঙ্গু, এডিস মশার আক্রমণ। তো এডিস মশাও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং এর থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে, যেটা আসলেই একটা ভয়ের বিষয়। তো তার জন্য আমরা আমাদের আঙিনা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সকলকে সুস্থ রাখবো, নিজে সুস্থ থাকবো। তো আজকের পাঠে এই বলে বা এই অংশ যে আমরা ব্যাখ্যা করলাম যে প্লাস্টিক সম্পর্কে, তো
অর্থাৎ পলিমার সম্পর্কে, তার সম্পর্কে তোমরা নিশ্চয়ই বিস্তারিত বুঝতে পারছো এবং ব্যাখ্যা করতে পারবে, এখন লিখতে পারবে। সকলের মঙ্গল সুস্থতা কামনা করে আমি আজকের মতো সকলকে ধন্যবাদ জানাচ্ছি।